record on this computer. এখন এখানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে, যেখানে G1 একটা, আমি হ্যান্ড টুল করে নিই। G1 হলো জেনারেটর, T1 হলো ট্রান্সফরমার, T2 হলো ট্রান্সফরমার, এবং M1 হলো মোটর, M2 হলো মোটর। এখন কথা হচ্ছে এখানে এগুলো কি তাহলে স্যার? এগুলো হচ্ছে কিছু না, জেনারেটরের যে কানেকশন, সেই কানেকশনটা এইরকম। ওয়াই কানেক্টেড জেনারেটর, যার নিউট্রালটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থ্রু রিঅ্যাকটেন্স, একটা রিঅ্যাকটেন্সের মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। এই কিন্তু এই অঙ্কে আপনার এতে কোনো কাজ নেই। এখন আবার এখানে যে ট্রান্সফরমারটা আছে, সেই ট্রান্সফরমারটা আপনারা দেখেন এখানে এদিকে ডেল্টা দেওয়া আছে, এদিকে ওয়াই আছে, অর্থাৎ ট্রান্সফরমারটা থ্রি ফেজ ট্রান্সফরমার, পরিষ্কার বাংলা কথা, কেবল থ্রি ফেজ, যার জন্য ওয়াই ডেল্টা হচ্ছে। তাহলে এটা এই এই ট্রান্সফরমারটার জেনারেটরের দিকে যে ওয়াইন্ডিংটা আছে, এই ওয়াইন্ডিংটা ডেল্টা কানেক্টেড, আর এই যদি এইদিকে মানে আপনার ট্রান্সমিশন লাইনের দিকে, এটা ট্রান্সমিশন লাইনের দিকে যে ওয়াইন্ডিংটা আছে, এটা ওয়াই কানেক্টেড, এবং তার নিউট্রালটা সলিডলি গ্রাউন্ড, একদম ডাইরেক্ট, কোনো রিঅ্যাকটেন্স ছাড়াই, এটা যেমন রিঅ্যাকটেন্স সমেত, এটা রিঅ্যাকটেন্স ছাড়াই একদম শর্ট সার্কিটের স্টাইলে আর্থিং করা আছে, খাস বাংলা ভাষায়। না দাদাজি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এখন এটা ট্রান্সমিশন লাইনটা, এটা এখন আমরা খেয়াল করি T2 ট্রান্সফরমারটা এখানে কানেক্টেড। তো T2 ট্রান্সফরমারটা, এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা ওয়ান লাইন ডায়াগ্রামে এইরকম। তো এখানে ওয়াই কানেক্টেড, এবং তার কি, সেটা তার নিউট্রালটা সলিডলি গ্রাউন্ডেড, আর T2-র যে আরেকটা ওয়াইন্ডিং আছে লোডের সাইড, এগুলো মোটর তো লোড সাইডের দিকে যেগুলো আছে সেগুলো, সেই ওয়াইন্ডিংটা হচ্ছে আপনার ডেল্টা। এটা হলো ট্রান্সফরমার স্পেসিফিকেশন জাস্ট। তারপর তারগুলো বেরোলো পরিষ্কার ভাষায়, একটা দিলেও তিনটে তার বেরিয়ে একটা বাসে গেল, সেখান থেকে একটা বড় মোটর টানলো, আবার সেখান থেকে আরেকটা M1 মোটর টানলো, আরেকটা M2 মোটর টানলো, এই হলো বিষয়। তো এখন আমি পরিষ্কার আজকে একটা কথা না বললেই নয়, বলবো যে কেন স্যার ট্রান্সফরমারটা ইউজ করা হলো। ট্রান্সফরমারটা জেনারেটরের যা ভোল্টেজ, সেই ভোল্টেজটা যদি আমি ট্রান্সফার করতে যাই, আমার প্রচুর কারেন্ট লাগবে, এবং কারেন্টে এত পরিমাণ লস হবে ট্রান্সমিশন লাইনে, যেটা আমি পুষাতে গিয়ে আমার জান বেরিয়ে যাবে। তো এখন পরিষ্কার কথা, এইদিকে এই জন্য ভোল্টেজটা আমি ট্রান্সফরমার দিয়ে বাড়িয়ে নিচ্ছি, খুব ইজিলি বেড়ে যাচ্ছে। এবং আবার হাই ভোল্টেজ ট্রান্সমিট করলে পাওয়ারটা, কারেন্টটা কমে যায়, কারণ আমরা জানি ট্রান্সফরমারের এক সাইডে পাওয়ার এবং আরেক সাইডে পাওয়ার, টোটাল পাওয়ারটা একই থাকে, আলটিমেটলি কিছু লস থাকে সেটা আলাদা কথা। অর্থাৎ ট্রান্সফরমারের এই পারে যদি V1 I1 যদি হয়, ট্রান্সফরমারের এই পারে V2 I2 হবে, এটাই V2 I2। তাহলে এরা দুইজনই সমান হবে, এইদিকে পাওয়ার P1, এদিকে পাওয়ার P2, দুটো পাওয়ারই সমান হবে। এটা ট্রান্সফরমারের রুল, যদিও আজকের টপিকের অন্তর্ভুক্ত নয়, তারপরও যেহেতু চোখের সামনে এসছে বলে দিচ্ছি। তারপর ট্রান্সমিশন লাইনে এটা ভোল্টেজটা যদি বেড়ে যায়, তারা কারেন্টটা সুন্দর করে কমে যাবে, তাহলে এই তারের রেজিস্ট্যান্সের উপরে পাওয়ারটা নষ্ট হওয়ার চান্স কত, I²R লস যেটাকে বলে, মানে P=I²R, যেমন ডেরাইভ করা যায়, সেটা I²R লসও বলে ওটাকে। এবার ট্রান্সফরমার এসে যখন মোটরটা তো কম ভোল্টেজে চলবে, তো তাদের জন্য কি ভোল্টেজটা আস্তে করে কমিয়ে নিয়ে, তখন ওরা বেশি কারেন্ট নিক, কোনো সমস্যা নেই। কিন্তু এই অনেক দূর যে তারটা, সেই তার বেশি পাওয়ার যাতে না খেয়ে নিতে পারে, সেই জন্য হ্যাঁ এখানে ট্রান্সফরমারের ব্যবহার। এইটা হচ্ছে পুরো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা, যে তথ্যটা। এখন আমরা বলেছিলাম যে আমরা পার ইউনিটটা ঠিক কেন করছি। পার ইউনিটটা আমরা যখন ফল্ট অ্যানালাইসিস করবো, বিশেষ করে মানে অন্য কিছুতে কি হবে আমি বলবো না, ফল্ট অ্যানালাইসিস, লোড ফ্লো কি দরকার, ফল্ট অ্যানালাইসিসটা বুঝবেন ভালো। ফল্ট অ্যানালাইসিসটা ধরেন কোনো একটা গাছের কোনো একটা ট্রান্সমিশন লাইন গিয়েছে, আর গাছের একটা ডাল পরে একদম তিনটে তিনটে তার একসাথে শর্ট হয়ে বসে আছে, কাঁচা ডাল। আমার কথা কি বুঝতে পারছেন, হ্যাঁ বা না একটু বলেন। জি আচ্ছা, স্যার, বোঝা আচ্ছা, যাচ্ছে। একটা কাঁচা ডাল তাহলে ওখানে মনে রাখবেন মুহূর্তের মধ্যে একটা কারেন্ট ফ্লো হয়ে উঠবে ওই ওই কাঁচা ডালের মধ্যে দিয়ে।
তো এইসব ব্যাপার। আবার এমনও হতে পারে তারটা ধরেন পড়ে গেল, তার মাটিতে তারটা যদি পড়ে যায় তাহলে শর্ট সার্কিট মানে হবে কি হবে না, এটাও ফল্ট কি ফল্ট না, সেটা তো তাহলে আপনাকে একটু বুঝতে হবে। হালকা একটু বলবো ফল্ট অ্যানালাইসিস, এটার পরে আমি ফল্ট অ্যানালাইসিস পড়িয়ে দেবো, এটা খুব জরুরি। আপনি যখন সার্কিট ব্রেকার ডিজাইন করতে যাবেন তখন কতটা কারেন্ট লাগবে, এখানে শর্ট সার্কিট হলে কোন গ্রেডের কারেন্ট হতে পারে, তো সেইগুলো কিন্তু মাথায় রেখেই সার্কিট ব্রেকার, প্রোটেক্টিভ রিলেজ যা আছে এগুলো ডিজাইন করতে হয়। তাহলে আপনাকে ওই প্রোটেকশনের ওইদিকে শর্ট সার্কিট বুঝার জন্য আপনাকে পার ইউনিট ছাড়া কোনো উপায় নেই, বিকজ পার ইউনিট আপনার ক্যালকুলেশনটাকে ইজি করে। ট্রান্সফরমার এইদিকে একরকম কারেন্ট, এইদিকে একরকম কারেন্ট, হিসাবটাই অদ্ভুত, কিন্তু মজার ব্যাপার যদি আপনি পার ইউনিটে করেন পুরো পার ইউনিটে কারেন্ট এক, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। শুধুমাত্র এক এক জায়গায় বেজ এক এক রকম, সে বেজ দিয়ে খালি গুণ করে দেবেন, গল্প অঙ্ক উত্তরটা হয়ে যাবে। তো এইরকম ভাবে যে কোনো সার্কিট মানে যে কোনো যখন সার্কিট আসবে সেগুলো আপনারা এইভাবে সলভ করতে করতে যাবেন, এটা বিষয়। এখন যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যখন কাঁচা গাছের ডালটা যখন কাঁচা ডালটা বললাম, এটা তো থ্রি ফেজ, তিনটে তারের মধ্যেই পড়লো, আবার দুটো তারের মধ্যে বাঁধতে পারে, এটাও একটা ঘটনা। আবার এমনও হতে পারে না যে তারটা পড়ে একটা মাটিতে পড়ে গেল, তো তারটা মাটিতে যদি পড়ে, আমার কথা খুব ভালো করে দেখেন, এই দেখেন এখানে ওয়াই কানেক্টেড ধরেন তার, তো তারটা মাটিতে পড়ে গেল, তারটা মাটিতে পড়ে গেলে কিন্তু এদিকে একটা মূল তার, এর নিউট্রালটা দেখছেন না, এটা নিউট্রাল না, খুব ভালো দেখছেন, নিউট্রালটা কি আর্থিং করা না, নিউট্রালটা জি আর্থিং স্যার। করা না, তাহলে নিউট্রালটা মাটির তলায় নিউট্রালটা আছে, তাই তো? জি তাহলে স্যার। কোনোভাবে যদি এই ট্রান্সমিশন লাইনে একটা তার যদি মাটিতে পড়ে যায়, তাহলে লাইন আর নিউট্রাল এক জায়গায় হয়ে যাচ্ছে না, মানে এখানে তিনটে তার গেল, এখানে এই যে নিউট্রাল যেটা সেটা তো মাটিতে পুঁতা, আর এখানে যে তিনটে তার দিয়ে ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে নাকি? তিনটে তার দিয়ে ট্রান্সমিশন হচ্ছে। এখন একটা তার যদি মাটিতে পড়ে যায়, তাহলে সে কি এই যে নিউট্রালের সাক্ষাৎ আপনার নিউট্রালের সাক্ষাৎ পেয়ে যাবে না মাটির মধ্যে? জি স্যার। নিউট্রালের সাক্ষাৎ পেলে কি শর্ট সার্কিট না? আপনার ঘরে আপনার 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 ঘরে সকেট আছে, আপনার ঘরে সকেট আছে, তো কোন প্রকারে লাইন আর নিউট্রাল যদি মিলে যায়, লাইভ আর নিউট্রাল যদি মিলে যায়, কি শর্ট সার্কিট না? হ্যাঁ স্যার। তাহলে এখানে তিনটে কানেকশন, একটা দুটো তিনটে, আর এই যে নিউট্রালটা মাটিতে পোঁতা, মানে মাটি এখন নিউট্রাল হয়ে গিয়েছে অলরেডি। কোন প্রকারে যদি তারটা পড়ে যায়, এই তারটা মাটিতে পড়ে যায়, তাহলে একদম ডাইরেক্ট এই তারটা চলতে চলতে এক জায়গায় একটা যে কোনো একটা তার পড়লো বা দুটো তার পড়লো বা তিনটে তার পড়লো, হোয়াট এভার, কোনো ব্যাপার না, পড়লে একই কার সাক্ষাৎ পাচ্ছে, নিউট্রালের সাক্ষাৎ পাচ্ছে, তাহলেই জি স্যার। শর্ট সার্কিটেড হয়ে গেল। তো এই দেখেন এরা কিন্তু এইভাবে কানেক্টেড, আর এগুলো একে কেন করা হলো, এগুলো হলো ফল্ট ডিটেকশনের জন্য এগুলো করা থাকে, ফল্ট ডিটেকশনের জন্য, বুঝতে পারছেন? একটা আপনার ট্রান্সমিশন লাইন আছে, আপনার তারটা মাটিতে ছিঁড়ে পড়ে গিয়েছে, যখনই সার্কিট ব্রেকারে হবে সার্কিট ব্রেকার ঠিক করে মানে যারা লোকজন তারা বুঝতে পারবে যে শর্ট সার্কিট হয়েছে, কারণ তারের সমস্যা, তাহলে ওদেরকে মেইনটেনেন্স করতে হবে, সেই জন্য কিন্তু এইটাকেও নিউট্রালে পাঠানো আছে, এটাকেও নিউট্রালে পাঠানো, এগুলো ডিটেক্ট করা, জাস্ট ডিটেক্ট করা। যাই হোক, এখন আমরা এখানে কোনো সমস্যা নেই, নিউট্রাল নিউট্রাল কোনো সমস্যা নেই, কিন্তু লাইভ যদি একটা মাটিতে পড়ে তাহলে একটা বা দুটো কাজ হবে, ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। এখন আমরা দেখি এখানে যে জেনারেটরটা দেওয়া আছে, আপনারা অবশ্যই জানেন জেনারেটরেরও তো একটা রিঅ্যাকট্যান্স হয় না, হয় না? জেনারেটর ওয়াইন্ডিং নেই, জেনারেটরের ওয়াইন্ডিং নেই, আছে বা নেই, একটা বলেন, ইয়েস অর নো। সবাই ঘুমালে কিন্তু ক্লাস করানো যায় না, আই থিংক নোবডি ক্যান হিয়ার মি। তৃপ্তি শুনতে পাচ্ছেন না, নাহিদ শুনতে পাচ্ছে না, পাপ্পু শুনতে পাচ্ছে না, সাব্বির শুনতে জি স্যার, পাচ্ছে না, শুনতে পাচ্ছি তো। কথা বলতে হবে তো, না বলছি ইউ তো ইউ স্যার। ইউ ইউ মাস্ট টক, কথা বলতে হবে। ওরে আল্লাহ, জি স্যার, জি স্যার, জি স্যার হ্যাঁ স্যারের মধ্যে ক্লাস গরম করেন। জি স্যার। তাহলে এখানে একটা জেনারেটর রয়েছে, জেনারেটরটা আমি যে কোশ্চেনটা করেছিলাম, জেনারেটরের ওয়াইন্ডিং এ রিঅ্যাকট্যান্স আছে কি নেই, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে না নেই? নেই,
এই তারের রেজিস্ট্যান্স হয় না, হ্যাঁ স্যার। কয়েলে ইন্ডাকটেন্স হয় না, জি স্যার। তাহলে এখন আপনাদের এখানে জেনারেটরের যে রিঅ্যাকটেন্সটা সেটা 20%, আর 20% রিঅ্যাকটেন্স কি করে মেজার হলো? 20% মানে হলো কি 0.2, তাই তো? 20/100 যা হয় সেটা। তাহলে জেনারেটরের যে রেটিংটা খুব ভালো করে খেয়াল করেন, 300 MVA, 300 MVA মানে কিন্তু বিরাট ব্যাপার নাকি? জি 300 স্যার। MVA মানে কিন্তু বিরাট ব্যাপার, জাস্ট বিরাট পাওয়ার প্ল্যান্ট। আর কত ভোল্টে সে ট্রান্সমিট, মানে তার উৎপাদন কত ভোল্টে? লাইন টু লাইন ভোল্টেজ কত? 20 কেভি। স্যার 20 কেজি। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই বেজে, এই 20% মানে 0.2 পিইউ মাপা হয়েছে, অলরেডি মাপা আছে। তাহলে এটা হলো জেনারেটরের নিজের অবস্থা, জাস্ট জেনারেটরের যে নিজের যে একটা ইন্টারনাল রিঅ্যাকটেন্স আছে, সেই রিঅ্যাকটেন্সটার হিসাব। তো আমি একটু নিচে যাব, এগুলো দেখে চোখটা বুঝে থাকেন, আমি যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলেন। তো আচ্ছা, আমি নিচে, হ্যাঁ, খেয়াল করি আমাদের জেনারেটর বা মোটরের ক্ষেত্রে, ধরেন জেনারেটর যদি বলে দেওয়া থাকে এরকম জেনারেটর, কিন্তু জেনারেটরের সাথে যে জেনারেটরের যখন সার্কিট হিসেবে চেহারা দেখাবে, তখন জেনারেটরের সাথে দেখতে পাচ্ছেন না একটা রিঅ্যাকটেন্স থাকছে, দেখেছেন? রেজিস্ট্যান্সও থাকছে কিন্তু ইগনোর করা হচ্ছে এটাকে। রিঅ্যাকটেন্স দেখতে পাচ্ছেন আপনারা? এই যে ইন্ডাকটেন্স থেকে কি রিঅ্যাকটেন্স হবে না? হবে না নাকি হবে? হবে স্যার, হ্যাঁ, হবে। হ্যাঁ। তাহলে আলটিমেটলি জেনারেটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, জেনারেটর সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হলো একটা সোর্স প্লাস সোর্স কানেক্টেড উইথ এ ইন্ডাক্টর। ইন্ডাক্টরের তো রিঅ্যাকটেন্স থাকবেই। এখন তাহলে এই প্যারামিটারটা দেওয়া আছে, তো ট্রান্সমিশন লাইনেরও একটা প্যারামিটার দেওয়া আছে, এবং মাথায় রাখতে হবে 3 ফেজ ব্যাপার। আমি গত ক্লাসে 3 ফেজ সম্পর্কে একটু বলেছিলাম, আজকে একটু ক্রিটিক্যাল কিছু আছে, সেই জন্য আমি আপনাদের ফ্রেশ হতে বলেছিলাম, একটু দেখেন এবার। 64 কিলোমিটার লাইন, এই ট্রান্সমিশন লাইনটা হলো কত? 64 কিলোমিটার লাইন, এবং এই ট্রান্সমিশন লাইনটা 0.5 ওম পার কিলোমিটার, 0.5 ওম পার কিলোমিটার রিঅ্যাকটেন্স যার। তো এখন কথা হচ্ছে রিঅ্যাকটেন্স তো এক্স, তো রিঅ্যাকটেন্স কে যদি আমরা যখন ইম্পিডেন্স করতে যাব, তখন ওইটা হবে কি জে এক্স নাকি? জি স্যার। আমরা অঙ্ক করার সময় সব করবো, সব রেডি করা আছে, চিন্তা করেন না, আমি খালি বলছি। তাহলে এই কিলোমিটারের সাথে যদি আপনি এই রিঅ্যাকটেন্স এটাকে গুণজয়ী করে দেন, তাহলে আপনি জাস্ট একদম র রিঅ্যাকটেন্সটা আপনি 0.5 ওম, না 0.5 ইন্টু 64, এটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তবে এখন কথা হচ্ছে জেনারেটর 1 ইয়েটা আপনার ইম্পিডেন্সটা কিসে দেয়া আছে? ইম্পিডেন্স বা রিঅ্যাকটেন্সটা কিসে দেয়া আছে? পার ইউনিটে, তাই তো? এটা কি পার ইউনিট না? পার্সেন্টেজ থাকলে পার ইউনিট হবে, ঠিক আছে? ডাইরেক্ট পার ইউনিট দেয়া থাকলে পার ইউনিট, পার্সেন্টেজ দেয়া থাকলে পার ইউনিট, ওকে? ওম তো দেয়া নেই। ওকে স্যার। আচ্ছা, এবার ট্রান্সমিশন লাইনে আসেন। এটা কি 64 কিলোমিটার লাইন, এইটা সব দেখেন ওম আছে না এখানে? তাহলে ট্রান্সমিশন লাইনের যে প্যারামিটারটা আছে সেটা ওমে দেওয়া আছে। এখন মোটর 1, মোটর 1 এ যান, মোটর 1 কি বার করে দিয়েছে? ওম বার করেছে না পার ইউনিট বার করে রেখে দিয়েছে? পার ইউনিট স্যার। পার ইউনিটে তার স্পেসিফিকেশন আছে অলরেডি 0.2, আলটিমেটলি 0.2 পার ইউনিট তার রিঅ্যাকটেন্সের অবস্থা। মোটর 2 এরও তাই, কিন্তু মোটর 1 এ দেখেন যখন মেজার করার সময় এ হলো 200 এমভিএ বেজে মাপা, আর M2 মোটরটা 100 এমভিএ বেজে মাপা। তো ঠিক আছে, দুইজন দুই রকমের, বেসটা মাথায় রাখতে হবে কোন বেজে মাপা। আপনি অবশ্যই বলে এখন এই মুহূর্তে ফটাস করে বলে দিতে পারেন যে মোটরের ইয়ে কত, কিভাবে বার করবেন? কিচ্ছু না, 0.2 হলো পার ইউনিট, পার ইউনিটের সাথে যদি আপনি বেস গুণ করেন, তাহলে পার ইউনিট এটা কি ইম্পিডেন্সের বেস, তাহলে এটা বার করবেন কি করে? 13.2 স্কয়ার বাই 200 না নাকি? জি স্যার। এস ইস এস জি স্যার। এস ইস হ্যাঁ, ভি স্কয়ার বাই এস,
করলে আপনি জেড পেয়ে যাচ্ছেন, জাস্ট 0.2 সাথে গুণ করে দিলে আপনার কাজ হয়ে যাবে। আমি বলছি আপনারা হাতে করে না করলে পরীক্ষায় ডাহা ফেল করবেন, এটা আমি বলে দিচ্ছি। M2 মোটর 2 যদি আমি ফেল করাবো না ইনশাআল্লাহ, কিন্তু বাস্তব পৃথিবীটা এইরকম। অবশ্যই আমার রবীন্দ্রনৈতিক ছেলেদেরকে আমি ফেল করাবো না, হোয়াট এভার। এখন ট্রান্সফরমার 1 যখন আমরা যাচ্ছি, ট্রান্সফরমার 1টা 230 কেভি আর 20 কেভি। তাহলে একটা 230 কেভি ওয়াইন্ডিং আছে, কেভির জন্য একটা ওয়াইন্ডিং আছে, একটা 20 কেভির জন্য ওয়াইন্ডিং আছে। এখন কথা হচ্ছে 230/20 এরকম করে ট্রান্সফরমারটা স্পেসিফিকেশন দেওয়া আছে। তাহলে আপনারা যখন ক্যালকুলেশন করবেন আপনারা কি বলবেন এই জেনারেটর সাইডে কি 20 কেভি, তাই তো? 20 কেভিতে হিসাব। তো আপনি কি বলবেন ট্রান্সফরমার এদিকে 230 কেভি নাকি এদিকে 20 কেভি? কোন দিকে কি? এদিকে 20 কেভি না 230 কেভি জেনারেটরের দিকে? পরিষ্কার স্যার কথা, 230 কেভি। পরিষ্কার কথা। ট্রান্সফরমারে তো রেটিং লেখা থাকতেই পারে, খুব ভালো করে দেখেন, ট্রান্সফরমারে তো রেটিং লেখা থাকতেই পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে একটু ব্রেনটা খাটিয়ে দেখতে হবে ওই ওয়াইন্ডিংটা যে কোন দিকে আছে। এখন ইয়েদের তো মাথা খারাপ হয়ে যায়নি, যে পাওয়ার সিস্টেমের লোকদের মাথা খারাপ হয়ে যায়নি যে লো ভোল্টেজের দিকে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং দিয়ে রেখে দেবে। তাহলে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে এটা 230/20 কেভি হলেও রেটিংটা এটা হলো, জেনারেটর যেহেতু 20 কেভি, তাহলে 20 কেভি ওয়াইন্ডিংটা এইদিকে আছে আর 230 কেভি ওয়াইন্ডিংটা এইদিকে আছে। আমার কথা কি বোঝা গেল? জেনারেটরের ভোল্টেজটা যেহেতু কম, সেহেতু কম ভোল্টেজটা তো আপনার ওয়াইন্ডিং এর সাথে কানেক্টেড হবে নাকি? কারণ এই যে ওয়াইন্ডিংটা আপনি কানেক্ট করছেন সেই ওয়াইন্ডিংটা তো কম ভোল্টেজের, আপনি কি মানে ওটাকে ঘুরিয়ে লিখবেন? অবশ্যই না। কারণ আপনি যখন ট্রান্সমিট করবেন তখন আপনার বেশি ভোল্টেজ লাগবে, তাই তো? নাকি ট্রান্সমিট করতে কম ভোল্টেজ লাগে? না স্যার, ট্রান্সমিট করতে বেশি ভোল্টেজ লাগে। তাহলে জেনারেটরের দিকে তাহলে আপনার ভোল্টেজটা কম ভোল্টেজটা সিলেক্ট করতে হবে ট্রান্সফরমার, তাই তো? এটা বুঝে নিতে হবে আপনাকে তাহলে। এবং আমার একটা কোশ্চেন বলেন তো, তাহলে 20 কেভি যেটা 20 কেভির যে ওয়াইন্ডিংটা সেটা ডেল্টা কানেক্টেড না ওয়াই কানেক্টেড ট্রান্সফরমার 1 এর ক্ষেত্রে? স্যার ডেল্টা। ভেরি গুড। এখন ট্রান্সমিট করে দেওয়া হলো, সোজা ট্রান্সমিট হয়ে গেল। এখন T2 ট্রান্সফরমারের গল্প শোনাবো। এখানে এটা গত ক্লাসে আমি কিন্তু করে দেখাইনি। ও, ট্রান্সফরমার 1 এর ক্ষেত্রেও একটা লিকেজ রিঅ্যাকট্যান্স আছে, সেটা কত? 10% না? 10%। আর সেটা কত এমভি, কত বেজে? এই যে 350 এমভিএ বেজে। এখন কথা হচ্ছে ট্রান্সফরমার 2 তে আমরা যাব। ট্রান্সফরমার 2 তে কিন্তু আর 3 ফেজ ট্রান্সফরমার ব্যবহার করে। মনে রাখবেন 3 ফেজ ট্রান্সফরমার যদি না থাকে, মানে 3 ফেজ ট্রান্সফরমার যদি থাকে ওয়াই ক্ষেত্রে ওয়াই ডেল্টা, আপনার কিচ্ছু অঙ্কে কোনো পরিবর্তন করতে হবে না। কিন্তু খবরদার যদি বলা হয় যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে 3টে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার জিনিসটা কি? ওই যে আপনার বড় বড় গোল গোল টিউবের মতো থাকে না খাম্বার উপরে, দেখেছেন? 3টে ট্রান্সফরমার দিয়ে 3 ফেজ বানানো, স্যার দেখছি। গোল গোল টিউবের ইয়ের মতো, ড্রামের মতো 3টে ট্রান্সফরমার। এটার মানে কি বড় যে চৌকোনা ট্রান্সফরমারটা ওইটা বেশি কস্টলি পড়ে গিয়েছে বা আনা যায়নি। আর আরবিতে এটা বেশি ব্যবহার হয়, 3টা দিয়ে কাজ চালিয়ে দিল। আর শহরে খুব বেশি এটা দেখা যায়, মানে বক্স টাইপটা। জানি না কোথায় কি আছে, আমার চোখে দেখা, হয়তো ভুলও হতে পারে। যাই হোক, 3টে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারের রেটিংটা বলে দিচ্ছি সিঙ্গেল ফেজ হিসেবে, ঠিক আছে? তাহলে 127 যদি তার এক কোণায় দেওয়া হয়, 127 যদি এক কোণায় তার দেওয়া হয়, তাহলে আরেক কোণায় কত হবে? 127 কিলোভোল্ট যদি দেওয়া হয় তাহলে 13.2 কিলোভোল্ট। এখন সবাই একটু ভাবছেন যে স্যার এইদিকে তাহলে 127 ভোল্ট না, আমি ইউনিটটা পুরোই ডান পাশে পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? ইউনিটটা পুরোই ডান পাশে, তো ইউনিট যদি এখানে দিতাম এক কথা ছিল, ইউনিটটা পুরোই ডান পাশে, সো অল আর ইন কেভি। তো এখন 127 কেভি একদিকে, আর একদিকে 13.2 কেভি। এবার তার যখন মাপার সময় যে এমভিএ, এক একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের
এমভিএ কত এমভিএ মাপা 100 এমভিএ। এখন আমার কথা হচ্ছে 100 এমভিএ মাপা, তাহলে এক একজন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যখন তারা 3 ফেজ ট্রান্সফরমার হবে তখন তাদের টোটাল এমভিএ কত হবে? স্যার 300। ভেরি গুড, মানে টোটাল পাওয়ারটাই তো আসলে হিসাব। T1 দেখেন সে গল্প করছে যে তার 350 এমভিএ, তাহলে ব্যাপারটা কি? তার 3 ফেজই তো ব্যাপার ভেতরে নাকি? এই দেখেন 3 ফেজই তো ব্যাপার তার ভেতরে, কিন্তু সে একটা মানে বানানো জাতগতভাবে 3 ফেজে হিসাবটা করে দিয়েছে। কিন্তু আর 3 ফেজের ক্ষেত্রে 3 ফেজের ম্যানুফ্যাকচারিং 3 ফেজ হলে আপনাকে কষ্ট করে আর কোনোভাবে কোনো ঝামেলায় লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশন কিচ্ছুতে যাবেন না, নরমাল একদম সিঙ্গেল ফেজের মতো হিসাব। তবে যখন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে 3 ফেজ ট্রান্সফরমারটা গঠিত হবে তখন কিন্তু ভেজাল আছে। ভেজাল এই দেখুন পাওয়ারটা এখনই বলে দিলেন আপনি, একটা ফেজের এটা তো 3টে ফেজে 300 এমভি, ভোল্টেজেও একটু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা আমি আপনার ক্লিয়ার করব, আপনি একটু ট্রান্সফরমার 2টা দেখে নেন। একদিকে কি ওয়াই কানেক্টেড না? জি স্যার। ওয়াই কানেক্টেড, আপনি সলিডলি গ্রাউন্ড এটা দেখার দরকার নেই, এটা কোনো বিষয়, এটা এই বিষয়টা আপনার কাজে আসবে তখন যখন আপনি ফল্ট অ্যানালাইসিস করবেন, আপাতত আপনার কোনো কাজে আসছে না। তো ওয়াই কানেক্টেড ট্রান্সফরমার, এটা ওয়াই কানেক্টেড, আর এই T2টা কত ওয়াই কানেক্টেড না ডেল্টা কানেক্টেড? এই দিকে মোটরের দিকে স্যার ডেল্টা। ডেল্টা কানেক্টেড। তাহলে আমরা একটা কনসেপ্ট বুঝি, কনসেপ্টটা বুঝে আসতে পারলে, আছে কি রেকর্ডিং দিইনি? ও আছে, কনসেপ্টটা বুঝি আমরা একটু নিচে যাই। আচ্ছা, তাহলে এটা ওয়াই কানেকশন আর এটা ডেল্টা, এটা ডেল্টা কানেকশন, তাই তো? আপনারা দেখতে পাচ্ছেন? স্যার ওয়াই কানেকশনের ক্ষেত্রে আপনি খুব ভালো মাথায় রাখেন ঘটনাটা কি হয়েছে। আগে যখন ওরা মেজার করেছে একটা লিকেজ রিঅ্যাকট্যান্স মেজার করেছে নাকি, 10% বা 20% মেজার করেছে তো ইম্পিডেন্স নাকি, একটা ফেজের মেপেছে না মাপিনি? স্যার মেপেছে। মেপেছে, কিন্তু তারা যখন মেপেছিল তখন সেটা তো সিঙ্গেল ফেজ ছিল, তাই তো? সিঙ্গেল ফেজের ক্ষেত্রে তখন যে ঘটনাটা ঘটেছিল, হিসাবটা বোঝেন, হিসাবটা এইদিকে কত ভোল্টেজ দিয়েছিল? 127, তাই তো? 127 দিয়েছে, দেখে আসেন একবার। এইদিকে একদিকে 127 দিয়েছে, আরেকদিকে কত দিয়েছে? কত? 13.2। 13.2। আমরা নিচে সোজা চলে গেলাম, তাহলে লাইন টু নিউট্রাল, তাহলে ওরা একদম বেসিক একদম সাধারণ ট্রান্সফরমার হিসেবে পুরোটা থ্রি ফেজ, জাস্ট এইটুকু দিয়ে বোঝেন খালি। ধরেন একটা ছিল আর এইদিকে ওটা একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, একটা প্রাইমারি, এটা তো অলরেডি কানেকশন তৈরি করা হয়ে গিয়েছে। কিন্তু আপনি খালি মাথায় রাখেন যখন আগে ছিল তখন জাস্ট প্রাইমারিতে কত 127 দিচ্ছিলেন, আর সেকেন্ডারিতে কত হচ্ছিল? 13.2। 13.2। কিন্তু আপনি মাথায় রাখেন ডেল্টায় লাইন ডেল্টায় কিন্তু কোনো নিউট্রাল নেই, জানেন তো? ডেল্টায় নিউট্রাল আছে? ডেল্টা কানেকশনে কোনো নিউট্রাল হয় না, এই হাতে হাত লাগিয়ে কানেকশনটা হয়ে যায়। কিন্তু মনে রাখবেন ওয়াই কানেকশনের ক্ষেত্রে 4টে নোড হয়, 4টে নোডের মধ্যে একটা কিন্তু কমন নোড যেটা, সেটা কিন্তু নিউট্রাল। আর আপনার মাথায় রাখেন ডেল্টার ক্ষেত্রে কি, ডেল্টার ক্ষেত্রে তার নিউট্রাল হচ্ছে না হচ্ছে না। তাহলে ডেল্টার ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ যা আছে ওই একই, লাইন টু লাইন ফেজ ভোল্টেজ মানে আলটিমেটলি ওই এক কথা। তাহলে এখন কথা হচ্ছে যখন আপনি 127 ভোল্ট দিয়েছিলেন প্রাইমারির ক্ষেত্রে, প্রাইমারি যখন ছিল, এখন তো এটা তো 3 ফেজ করে দিয়েছেন, কিন্তু যখন আপনি সিঙ্গেল ফেজ ছিল তখন প্রাইমারিতে 127 দিলে সেকেন্ডারিতে 13.2 হচ্ছিল, তাই তো? এখন খুব মন দিয়ে দেখেন, এখন তো আমরা ওয়াই কানেক্টেড করে ফেলেছি, তাই না? তাহলে এখন কি আর এটা 127 হবে ভোল্টেজটা? এখন এখন হিসাবটা কিসে হবে? লাইন টু লাইনে না? 3 ফেজ অলরেডি হয়ে গিয়েছে, 3 ফেজ অলরেডি হয়ে গেলে হিসাবটা কিসে হবে? লাইন টু লাইন, লাইন টু লাইনে হিসাবটা হবে। তাহলে কিচ্ছু না, 127 কত দিয়ে গুণ করা লাগবে? √3 দিয়ে গুণ করলে লাইন টু লাইন ভোল্টেজটা পেয়ে যাব। কেন আমরা কথাটা বলছি? আমরা এখন মনে হতে পারে স্যার কি সব বলছে। হ্যাঁ, কথাটা এভাবে বলবো, যখন আমরা T1 ট্রান্সফরমারের এই দিকটায় এসেছিলাম, ওয়াই কানেক্টেড সাইডটা, ট্রান্সমিশন লাইনের সাইডটায় আপনারা দেখেন, খেয়াল করেন কত ভোল্টেজ ছিল, কত ভোল্টেজ ছিল?
এদিকে 20 হলে এদিকে 230 by 20 200, হ্যাঁ, তাহলে এদিকে 230 কেভি, আর এদিকে তাহলে আপনি এদিকে তাহলে কত হবে, 127 না? ব্যাপারটা বোঝেন, ব্যাপারটা এই যে 230 কেভি, এটা তো লাইন টু লাইন নাকি? জি স্যার। আর তাহলে এইটাকেও আপনি লাইন টু লাইন যদি করতে চান তাহলে কি হবে, কত হবে হিসাবে? 220 কি 127 ইন্টু √3, তাই তো? এভাবে হিসাবটা হবে। তবে মনে রাখবেন T2 ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু 13.2ই হবে, ও তো ডেল্টা, ওর কোনো লাইন ফেজের তো ঝামেলা নেই নাকি? না স্যার, যাহা লাইন টু লাইন ভোল্টেজ তাহাই ফেজ। সো এটা 13.2, বাট এটার সাথে √3 গুণ হবে, কারণ এটা লাইন টু নিউট্রাল বলা ছিল। তবে মনে রাখবেন কোন প্রকারে আপনার ইম্পিডেন্সের উপর কোনো হাত পড়বে না। এই যে লিকেজ রিঅ্যাকট্যান্স যেটা বার করেছে, এই যে লাইন টু লাইনের উপর এইসব ব্যাপারের মধ্যে ঝামেলা হবে না, বিকজ এই যে 10% 20% এইগুলো যে পার ইউনিট কোয়ান্টিটি গুলো বলে দেয়া হচ্ছে, এগুলো কিন্তু পার ফেজে মাপা, বুঝতে পারছেন আপনারা? পার ফেজে মাপা। আসলে আমরা তাই করব, পার ফেজ। আমরা যখন কারেন্ট হিসাব করব মোটামুটি পার ফেজে হিসাব করব। আমরা যখন কারেন্টের যে বেসটা হবে, ওটা কিন্তু পার ইউনিটে হবে, কি বলে, পার ফেজে হবে। আপনার যে ইম্পিডেন্স যেটা দেয়া আছে, ইম্পিডেন্সও পার ফেজে হবে, ঠিক আছে? তাহলে এই যে 10% এটা হচ্ছে প্রতিটা ওয়াইন্ডিং এর আলাদা আলাদা। আমরা একটু অঙ্ক এগোই, খুব হ্যাঁচা প্যাচা আছে, আপনাকে ইউ মাস্ট হ্যাভ টু লিসেন দ্য লেকচার কন্টিনিউয়াসলি, রিপিটেডলি আপনাকে শুনতে হবে। আমরা একটু নিচের দিকে যাই এখন। তাহলে কোশ্চেনটা যেটা বলছে, সিলেক্ট দ্য জেনারেটর রেটিং অ্যাজ বেস ইন দ্য জেনারেটর সার্কিট। তাহলে জেনারেটর রেটিংটা কোন দিকে ধরছি? তাহলে এই জেনারেটর রেটিংটা বেস ধরবো, আবার কোন সার্কিটে? জেনারেটর সার্কিটে। মানে জেনারেটরের ভোল্টেজটা এই দিক দিয়ে হিসাব করে করে বেস বানাতে হবে নাকি? ট্রান্সফরমার দিয়ে তো পরিবর্তন হতে হতে যাবে, তো এইভাবে বেজের হিসাবটা হবে। তাহলে আমরা এটা, আর ড্র দ্য রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, যেটা আমি আঁকাইনি, আমরা পরে ওটা দেখিয়ে দেবো। এটা আমরা এখন এগোই। আর আঁকানো কোনো ব্যাপার না, ট্রান্সফরমার যেখানে থাকে সেখানে ইন্ডাকটেন্স দিয়ে দেবেন। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে একটা ইন্ডাকটেন্স হবে, ট্রান্সফরমারের ক্ষেত্রে ইন্ডাকটেন্স হবে। মোটরের আগে একটা মোটরের সার্কিটে একটা ভোল্টেজ সোর্স হবে, কারণ ইএমএফ হয় ওখানে। ওর সাথে একটা ইম্পিডেন্স সিরিজ দেবেন, এর সাথে একটা ইম্পিডেন্স সিরিজ, জাস্ট পুরোটাই জেনারেটরটা আর এইগুলো সব কানেক্টেড করে দেবেন। এই মোটরের ভোল্টেজটা, মোটরের তলাটা, মোটর 1 এর তলা আলাদা আলাদা ভাবে নিয়ে জেনারেটর 1 এর তলা, তাহলে সার্কিট তৈরি হয়ে যাবে। যাই হোক, আমরা অঙ্কের দেশে যাই। অঙ্কের দেশে আমরা খুব মন দিয়ে দেখি। আমি সবগুলো পাচার করে এখানে নিয়ে এসেছি, কোনো সমস্যা নেই, আপনাদের দুশ্চিন্তা করতে হবে না, বারবার ওখানে যেতে হবে না। তাহলে জেনারেটর 1 রেটিংটা কেউ একজন বলেন আমাকে, জেনারেটর 1 এর রেটিং কত? 300 MVA, 300 MVA, 20 কেভি, 20 কিলোভোল্ট হ্যাঁ, আর 0.2 হ্যাঁ 0.2 পার ইউনিট। এইটা এই বেজে মাপা ছিল, তাই তো? এর যে রিঅ্যাকট্যান্সটা, অর্থাৎ আমি যে এই যে জেনারেটরের সাথে যে রিঅ্যাকট্যান্সটা এইটা মাপা ছিল, তাই তো? এইটা একটা বেজে মাপা ছিল, যে বেজটা দেওয়া আছে। এই হলো সেই 30 MVA বেজ আর 20 কিলোভোল্ট বেজে মাপা হয়েছিল, এই যে 0.2 পার ইউনিট হয়েছিল। তো যাই হোক, এখন আমরা ট্রান্সফরমার 1 এর ক্ষেত্রে আসি। এটাও দেয়া আছে, ট্রান্সফরমার 1 এরটা দেয়া আছে। এবার ট্রান্সমিশন লাইনেরও পুরো দেয়া আছে, দেখেছেন আপনারা? এখন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমি ডাইরেক্ট লাইন রিঅ্যাকট্যান্সটা বার করেছি, কেন? কারণ আমার তো লাইন রিঅ্যাকট্যান্স পার কিলোমিটার দেয়া, তাই এখানে 64 কিলোমিটার তার। তাহলে 1 কিলোমিটারে যদি 0.5 হয়, তাহলে 64 কিলোমিটারে 32। আপত্তি আছে কি? না স্যার, ঠিক আছে। আর এটা ডাইরেক্ট ওহমে দেয়া আছে। এবার ট্রান্সফরমার T2 তে আসেন, এগুলো কিন্তু দেয়া ডাটা। 3 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যদি হয়, ইচ রেটিং 100 MVA, ভালো কথা। মানে এভাবে মাপা তিনজনকে নিয়ে আপনি 3 ফেজ বানালেন, এবং বানালেন কি, একদিকে ওয়াই করলেন, একদিকে ডেল্টা করলেন। এখন ওয়াই যে সাইডে, সেই সাইডটা কিন্তু আপনার ট্রান্সমিশনের সাইডের দিকে পড়ছে, কারণ আপনাকে বুঝতে হবে যে ট্রান্সমিশন 13.2 কিলোভোল্টে হচ্ছে না। আপনি আমার কথা বুঝতে পারছেন? এখন এই জন্য 127
127 কিলোভোল্ট যেহেতু এটার সাথে কত দিয়ে গুণ করতে হচ্ছে আমার √3 দিয়ে গুণ √3 করে নিতে হচ্ছে, জাস্ট কিছু না, এটাই খালি পরিবর্তন হচ্ছে। এবার অলরেডি এটা একটা হিসাবে চলে আসলো। যাই হোক, আর এটা 10% এই বেজে, এই হিসাব অনুসারে। যাই হোক, তারপর আর ইয়েটা আমাদের পাওয়ারটা কত, 3টে হয়ে গেলে 300, তাই তো? জি ওকে, ডান। কারণ আমরা 3 ফেজ পাওয়ারে হিসাব করছি, সব জায়গায় 3 ফেজ, এখানে 3 ফেজ পাওয়ার, এখানে কি কোনো পাপ করেছে নাকি? এই 3টে ট্রান্সফরমার কোনো পাপ করেছে? করেনি, কোনো সমস্যা নেই। 3টে আলাদা দেখতে ওই রকম লাগছে, কিন্তু আলটিমেটলি তো আর 3 ফেজ হয়ে গিয়েছে নাকি জি স্যার ট্রান্সফরমাররা? হ্যাঁ, তাহলে এখন এই ডেল্টা কানেকশন যেদিকে, তারপর ওদিক থেকে কানেকশনটা চলে গেল এদিকে মোটর 1 মোটর 2। মোটর 1 এর গুলো দেওয়া আছে না? মোটর 1 200 এমভিএ দেখা যাচ্ছে জি নাহিদ? জি স্যার আচ্ছা, 200 এমভিএ আ- 13.2 কেভি আর আর 0.2 পার ইউনিট 20% এগুলো মাপা আছে, জি এগুলো ওদেরটা মাপা আছে, কিন্তু আমি যখন সার্কিটটা করব তখন তো একটা হিসাবের মধ্যে নিয়ে আসবো নাকি? তবে জি হ্যাঁ, এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটা কথা আগে থেকে বলে রাখি, আমরা কিন্তু কোনো ইয়ে নিয়ে খেলা মানে কোনো ইনপুট ভোল্টেজ এগুলো নিয়ে কোনো কথা বলবো না, ভোল্টেজ দিয়ে কারেন্ট বার করা আপাতত এই মুহূর্তে করব না, ঠিক আছে? সো এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করেন না, এটাও আমি পরে একটা করে টিউটোরিয়াল মতো করে পাঠিয়ে দেবো, আপনি দুশ্চিন্তা করেন না। তাহলে মোটর 1 আর এটা হলো মোটর 2 এর স্পেসিফিকেশন গুলো। আপনার এই অঙ্কে শুধু কাজ হলো রিঅ্যাকট্যান্স বার করা, আমার কথা কি বোঝা যাচ্ছে? শুধু জি স্যার শুধু পার ইউনিটে রিঅ্যাকট্যান্স, পার ইউনিটে ইম্পিডেন্স বার করা। তো যাই হোক, আমরা কিছু ডাটা প্রসেস করা শুরু করে দিয়েছি। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু জেনারেটরের ডাটা, ঠিক আছে? এটা হলো জেনারেটরের এই সাইডে বেজ। আপনাদের কি মনে আছে একটু আগেই বললো যে জেনারেটরের যে কোয়ান্টিটি সেটাকে বেজ হিসেবে ধরতে, মনে পড়ছে আপনাদের? জি এই দেখেন কোশ্চেন কি বলে, সিলেক্ট দ্য জেনারেটর রেটিং অ্যাজ বেজ। জেনারেটর রেটিংটা বেজ হিসেবে ধরতে বলছে ইন দা জেনারেটর সার্কিট। তাহলে জেনারেটরের বেজটা কত? জেনারেটরের বেজটা হলো 300 এমভিএ, আর হ্যাঁ, এই 20 যে কেভিএ আর এটা হলো জি 20 কেভি ভোল্টেজ। চলেন 300 কেভি কে বেস ধরে নেওয়া হলো অঙ্কের ক্ষেত্রে, এগুলো কিন্তু তাদের রেটিং। এখন বেস ধরা, এখন আমরা বেস ধরছি, তাহলে বেসটা 20 কেভি। ওকে, আমি ইচ্ছা করে কারেন্টের বেসটাও আপনাদের বার করে দেখিয়ে দিয়েছি, যদিও লাগবে না, কিন্তু আপনাকে তো শিখতে হবে। আবার আরেকটা কথা হচ্ছে, আমরা জেনারেটরের যে ইম্পিডেন্সটা দেওয়া আছে এটা তো পার ইউনিটে, হ্যাঁ ইম্পিডেন্সটা পার ইউনিটে দেওয়া, তাহলে পার ইউনিটে দেওয়া অবশ্যই ওমও লাগবে না, বেজে বেজে খেলা হয়ে যাবে। এই যে বেজে আছে আগে যে মানে আগে যে বেজে ছিল আর এখন যে বেজে বেজে জাস্ট ইয়া হয়ে যাবে, তাহলে ওকে আলাদা ওম করা লাগবে না। তারপরও আমি আপনাদেরকে দেখিয়েছি এই দিকটায় রেজিস্ট্যান্স যদি হতো তাহলে বেসটা কত হতো, তাহলে জেড বেস, তাহলে কি ভি স্কয়ার বাই এস, তাই না নাকি? জি জি স্যার ভি স্কয়ার বাই এস, তাহলে সেটা বেসটা আমি কিন্তু বার করে দিয়েছি কত, 1.33 বেস। এটা লাগবে না, এটা লাগবে না, তাও আমি দিয়েছি। তারপরে বেসটা আই বেস, কারেন্টের বেস কিভাবে বার করবেন? পি ইকুয়াল টু ভিআই, এই কায়দায় করবেন। তাহলে আই ইকুয়াল টু কত, পি বাই ভি, তাহলে 15 কিলো অ্যাম্পিয়ার এই দিককার বেস হিসাব অনুসারে হচ্ছে। তো যাই হোক, আপনি উদ্দেশ্য আপনার টার্গেট থাকবে ভোল্টেজ বেস আর পাওয়ারের বেস, এইটা আপনার এইটা ট্রান্সফার হতে হতে যাবে, এইটা আপনার চোখে চোখে রাখতে হবে। এই জেড বেস আর আই বেস ফালতু জিনিস দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি, যাতে করে আপনি এক ঢিলে দুটো পাখি মারতে পারেন। ওকে নাহিদ? স্যার তৃপ্তি সাইলেন্ট। তারপরে আমরা, না স্যার। ওকে, সব ঘুমে ঢুলছে বাংলা কথা। তারপরে যখন আমরা এই পার্টটাই আসলাম, দেখেন এই ট্রান্সফরমারের এইদিকে কিন্তু একটা রিজিয়ন, আবার ট্রান্সফরমারের এইদিকে আরেকটা রিজিয়ন, তাই তো? ট্রান্সফরমারের এই দিকটা এই ঘটনা ঘটে গিয়েছে, পুরো ট্রান্সফরমারের এইদিকে এই ঘটনা, বেসটাই এইটা। তাহলে ট্রান্সফরমেশন যখন ট্রান্সফরমার আসছে, তাহলে কি ভোল্টেজটা ট্রান্সফরমেশন হবে না, বদল হবে না?
জি জি স্যার। অবশ্যই হবে। এখন ট্রান্সফরমার, এখন আপনাকে ভোল্টেজের বেস বানাতে এই পার্টটায় ভোল্টেজের বেস জানতে গেলে আপনাকে রীতিমতো মানে ট্রান্সফরমারের যে ট্রান্সফরমেশন রেশিও, যে ওয়াইন্ডিং রেশিও, টার্নস রেশিও, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। কত এটা? 230/20, তাই তো? তাহলে এখন কথা হচ্ছে এই পারে যদি 20 হয়, ভি বেস 20 না? জি স্যার। বেসটা যদি 20 হয় তাহলে ট্রান্সফরমারের মধ্যে দিয়ে বেজও বদল হচ্ছে, বুঝতে পেরেছেন মজাটা? এটা ট্রান্সফরমারের মধ্যে দিয়ে বেসটাও ট্রান্সফরমার হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। তাহলে এটা 20 কেভি হলে এই পার্টটায় কত ভোল্ট বেস হবে? 230 কেভি। এই পারে 230 কেভি বেস। আর আচ্ছা, আওয়াজ হচ্ছে কার বুঝলাম না, একটু মিউট হন তো সবাই। কথা বলার সময় কথা বলবেন, আবার মিউট হয়ে যাবেন। এস বেস, বেস পাওয়ারটা কত? 300। বেস পাওয়ারটা বদল হবে না, মনে রাখবেন। সিরিজ সার্কিটের ক্ষেত্রে বদল হবে না, 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা হিসাব আছে বটে, তাছাড়া আপনি ভেবেন না পুরো সার্কিটটা একটা সিরিজ সার্কিটের মতো। তাহলে এটা 300 এমবিএ, বেসটাও 300 এমবিএ হবে। আমি সাত করে, না, এবার 7 করে না, কারণ আপনি দেখেন ট্রান্সমিশন লাইনে ইয়েটা রিঅ্যাকট্যান্সটা পার ইউনিটে দেয়া না ওমে দেয়া? ওহমে দেয়া। ওমে দেয়া। তাহলে অবশ্যই তাকে পার ইউনিট নিয়ে যেতে গেলে তাকে বেস দিয়ে ভাগ করতে হবে নাকি? বেস লাগবে। জি তাহলে বেস ওম কি করে বার করবেন আপনি? ওই যে সেই কায়দা, কি? ভি স্কয়ার বাই এস। তাহলে ভি স্কয়ার 230 কে স্কয়ার। যে বুদ্ধিমান ছেলে যদি হতো, কেউ বুদ্ধিমান মেয়ে যদি কেউ হতো, ক্যালকুলেটর ধরে এখন কাজ ফটাফট ফটাফট স্যার দাঁড়ান এভাবে করতো। যাই হোক, শুনছে তো, পরে কি করবে আল্লাহ জানে। তো জেড বেস 230 কিলো স্কয়ার বাই 300 এম। তাহলে এখন আপনাদের একটা কথা, কিলো স্কয়ার, কিলো মানে কি? 10 টু দি পাওয়ার 3। তাহলে 10 টু দি পাওয়ার 3 স্কয়ার মানে দুইটা 10 টু দি পাওয়ার 3, তাহলে 10 টু দি পাওয়ার 6। তাহলে কিলো স্কয়ার আর এম মেগা একই কথা। তাহলে এই জিনিসটা নালিফাই হয়। আপনারা ক্যালকুলেশন যখন করবেন 230 স্কয়ার বাই 300 এইরকম দেখতে হবে। বাট যখন আপনি কারেন্টের বেস বার করতে, আপনার কোনো প্রয়োজন নেই। এইটা আননেসেসারি ডাটা আমি ইচ্ছা করে দিয়েছি যাতে করে আপনার লাগে। আই বেস, কারেন্টের বেস যেটা 300 এম, কি কারেন্টের বেস কিভাবে বার করতে হয়? P ইকুয়াল টু VI। তাহলে I ইকুয়াল টু কি? P বাই ভোল্টেজ, পাওয়ার বাই ভোল্টেজ। কারেন্ট মানে পাওয়ার বাই ভোল্টেজ, এবার বার করতে হচ্ছে কারেন্টের বেসটা। এবং একটা জিনিস আপনাদেরকে বলে দিয়েছিলাম আমি গত ক্লাসে, যে কয়েকবার বলেছি, বেস যেটা বেস কোয়ান্টিটিটা স্কেলার হবে না ভেক্টর মার্কা হবে? স্কেলার নাকি কমপ্লেক্স? রিয়েল নাকি কমপ্লেক্স? নোবডি নোজ। অ্যাঙ্গেল থাকবে? বেজে কি অ্যাঙ্গেল থাকবে? বেজ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কোনো অ্যাঙ্গেল নেই, দেখেছেন? খালি মানে হিসাব হচ্ছে। জেড বেজ বলছে ঠিকই, কিন্তু কোনো অ্যাঙ্গেল হিসাব করতে দেখছেন আপনি আমাকে? না স্যার। নেই মানে নেই। তাহলে এখন আমরা ভি বেজ এই পারে চলে আসলাম। এই পার্টটার বেজ, এই যে ট্রান্সফরমার T1 এর এইচটি সাইড, হাই টেনশন সাইড থেকে ট্রান্সফরমার T2 এর এই যে হাই টেনশন লাইন, পুরো ট্রান্সমিশন লাইন জুড়ে একটাই বেজ বলবৎ রয়েছে, একটাই বেজ, সেটা হলো 230 কিলোভোল্ট। আর এস বেজ হচ্ছে, পাওয়ারের বেজ হলো 300 MVA। এখন আমরা সোজা চলে গেলাম লোড সাইডে। লোড সাইডে কি নাহিদ বুঝতে পারছে কি ঘটনা ঘটছে? লোড সাইডে যাওয়ার আগে আপনাকে খুব ট্রান্সফরমারের দিকে চোখ রেখে যেতে হবে। এখানে 230 কেভি লাইনে আছে, কিন্তু মনে রাখবেন ট্রান্সফরমার আপনার জন্য মিষ্টি ডাটা বানিয়ে রাখিনি। দেখেন 220 না, এদিকে 220 না, 220 হলে ওপারে 13.2 হয়, কিন্তু আপনার তো বেজ এসছে কত? 230। তাহলে কি ঘটলো? 220 কিলো যদি হয় তাহলে 13.2 কিলো পাবেন ওপারে, এই পারে। তাহলে 230 কিলো ভোল্ট পেলে কত? ঐকিক নিয়ম পারবেন না? পারবেন না? স্যার পারবো। ইনশাআল্লাহ। তাহলে হিসাব মতে ভি বেজ ইকুয়াল টু 13.8 কিলোভোল্ট, তাই তো? এই হিসাবটাই 13.8 কিলোভোল্ট লেখা আছে, কিন্তু কেউ চাচ্ছে না হিসাব করতে। স্যার করছি তো হ্যাঁ শেষে আমি হ্যাঁ করেন তো। এটা ভুল আছে করে কি?
এটা কিলো করে নেবেন। তারপরে এস বেসটা 300 এমভিএ 300 এমভিএ থাকবে, পুরো জুড়েই সবটা জুড়েই 300 এমভিএ থাকবে। তাহলে এখানে ডাটাটা আমরা প্রসেস করলাম। এখন আমরা সোজা চলে এসেছি কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের সূত্র নিয়ে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। তাহলে এখানে পার ইউনিট কোয়ান্টিটি বলতে আমরা বুঝি অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাই বেস কোয়ান্টিটি। যখন আমরা সিঙ্গেল ফেজ যখন আমাদের দেয়া থাকবে, তখন আমরা এই যে জেড বি, এটা হলো একটা সিঙ্গেল ফেজ মানে তো সিঙ্গেল ফেজ, কোনো আপনাকে ভাবতেও হচ্ছে না মানে পার ফেজ অথবা ওই ফেজে পার ফেজ কথাটাই আসছে না। তাহলে ইম্পিডেন্সটা কত হচ্ছে? ইম্পিডেন্সটা জেড বি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই এস, এটা ওই পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ওই কায়দায় হচ্ছে। অর্থাৎ যদি কিনা ভোল্টেজের বেস এবং পাওয়ারের বেস দেওয়া থাকে, আমি করে দেওয়া অঙ্ক, যদি কিনা ভোল্টেজের বেস আর পাওয়ারের বেস দেওয়া থাকে, তাহলে জেড বেসটা এভাবে বার করতে হয়। সূত্রটা আমি একটু গুছিয়ে লিখে রেখে দিয়েছি। এরপর দেখেন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আরেকটা কাজ, কারেন্টের ক্ষেত্রে কি পি ইকুয়াল টু ভিআই, তো এইরকম কায়দায় লিখে আইবি ইকুয়াল টু কারেন্টের বেস ইকুয়াল টু এসবি বাই ভিবি। আমি আবার বলছি, আপনারা সাধারণ যখন ক্যালকুলেশন করেন, সেই ক্যালকুলেশনের সাথে বেজের ক্যালকুলেশন মিলিয়েন না। বেসটা হচ্ছে জাস্ট মান নিয়ে কাজ করে, ও কখনো অ্যাঙ্গেল নিয়ে কাজ করে না, ঠিক আছে? আপনি মাথায় রাখবেন। এইবার আমরা খুব ভালো করে দেখি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যখন আমরা বেস ইয়েটা দেখবো পার ফেজ, এটা কিন্তু পার ফেজ প্রতি ফেজে, এটা কিন্তু জেড তো আর লাইন টু লাইন হতে যাবে না। অর্থাৎ পার ফেজ বলতে এই অংশটুকু, জাস্ট এইটুকু পার ফেজ, এইটুকুর হিসাব, এইটুকু জেড। যখন কারেন্ট হিসাব হয় কারেন্টের বেস, তখন জাস্ট এখানে কতটা কারেন্ট, এদিকে কতটা কারেন্ট, এদিকে কত কারেন্ট। যখন থ্রি ফেজের ক্ষেত্রে হয়, তখন এখানে কতটা কারেন্ট আসছে, এখানে কতটা কারেন্ট আসছে, এখানে কতটা কারেন্ট আসছে, এখানে কতটা কারেন্ট, এইরকম হিসাবটা হয়। তাহলে আমরা পার ফেজের ক্ষেত্রে দাঁড়ান কারেন্টটা পাকিয়ে ফেলছি কেন আমি, লাইন কারেন্ট না, পার ফেজের ক্ষেত্রে আলাদা হিসাব, ডেল্টার ক্ষেত্রে আমি পরে দেখছি। ওয়াইয়ের ক্ষেত্রে আপনি হিসাবটা রাখেন, কারেন্টের ক্ষেত্রে আমার একটু বেঁধে গেল, যাই হোক। লাইন টু ইয়ের ক্ষেত্রে আপনি যখন ইম্পিডেন্সের কথা যেহেতু আমি বলছি, ইম্পিডেন্সের ক্ষেত্রে পার ফেজ মানে এই ওয়াইন্ডিংটা আলাদা আলাদা হিসাব হবে, একসাথে কিছু যোগ হবে না। তাহলে আমরা হিসাবটা দেখি, যখন আমরা থ্রি ফেজের ক্ষেত্রে হিসাবটা করব, পার ফেজ ইম্পিডেন্স হিসাবটা কি, লাইন টু লাইন ভোল্টেজের বেস স্কয়ার, আর এটা কি নাহিদ, তৃপ্তি, থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ পাওয়ার? থ্রি ফেজ পাওয়ার, এটা হচ্ছে কায়দা। এখন আপনি যখন থ্রি ফেজ ক্ষেত্রে যখন আপনি কারেন্ট বার করবেন, এটা পুরনো সেই পদ্ধতি, যখন লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া থাকে √3 দিয়ে গুণ থাকে, এই তো। আর আইবি এটা কিন্তু ফেজ কারেন্ট, এটা আপনি মাথায় রাখেন, ঠিক আছে? আইবিটা কি লাইন কারেন্ট না ফেজ কারেন্ট? ফেজ কারেন্ট, প্রতি ফেজের যে কারেন্টটা, একদম বাংলা কথা। তাহলে এটা গেল, হ্যাঁ স্যার স্টার কানেকশনের ক্ষেত্রে হচ্ছে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান হবে স্যার। স্টার যেটা বের কানেকশনের হবে ক্ষেত্রে লাইন আর ফেজ, আর ডেল্টার ক্ষেত্রে লাইন আর ফেজ কারেন্ট আলাদা। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা থ্রি ফেজের ক্ষেত্রে এই হিসাবটা। এখন আমরা এই সূত্রটায় আসি। আগে যদি কোনো এখন যখন অ্যাকচুয়াল এইটার ক্ষেত্রে ডাইরেক্ট যদি আপনি ওম দেয়া থাকে, এটা তো ওম দেয়া আছে, আপনি বেস কোয়ান্টিটি দিয়ে ভাগ করবেন। অর্থাৎ এই ট্রান্সমিশন লাইনে যে ইম্পিডেন্সটা আপনি বার করবেন 32 কে কত দিয়ে ভাগ করবেন, এটা 32 কে আপনাকে ভাগ করতে হবে এই যে 176 পয়েন্ট, এইটা দিয়ে ভাগ করলে তৎক্ষণাৎ আপনি পার ইউনিট, এই নতুন বেজ এই পার ইউনিট পেয়ে যাবেন। কারণ এই যে বেসটা, এটা কিন্তু নতুন যে বেসটা দেয়া হয়েছে, গিভেন বেজ। আর আগে পূর্বোক্ত যে বেজ, এগুলোর ক্ষেত্রে আগেকার দেয়া বেজ ছিল, তাই তো? কিন্তু আগেকার দেয়া বেজ গুলোকে এখনকার বেজে নিয়ে আসতে হবে আপনাকে। তাহলে এখানে কিন্তু জেনারেটর 1 এর ক্ষেত্রে ভালো আপনাকে বেগ পেতে হবে, অন্যান্যদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দেয়া আছে সবার ক্ষেত্রে বেগ পাওয়া লাগবে, শুধু ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে পাওয়া লাগলো না। আসেন তাহলে জেড পার ইউনিট, নতুন যে জেড পার ইউনিট, মানে এখন যখন করছি, এখন আমার নতুন বেসটা লাগবে। তাহলে এই ক্ষেত্রে আগের বেসটা গুণ আগের যে বেস, আগের যে পার ইউনিট ইম্পিডেন্সটা গুণ এই পার ইউনিট ইম্পিডেন্সটা যে ভোল্টেজ বেজে মাপা হয়েছিল সেটা, আর এসটা হচ্ছে আগে যে
যে পাওয়ারের বেসটা ছিল সেটা। আর এগুলো হচ্ছে বিবি, নিএন, এসবিএন, এরা হচ্ছে এখনকার কোয়ান্টিটি। এখন যে বেসটা বলেছে কত বেস বলেছে দেখেন তো, 300 MVA 20 কেভি জেনারেটর সাইডে, কিন্তু প্রতি সাইডে আস্তে 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 বদল হয়েছে। এগুলো সব নতুন বেস। দেখেন এগুলো এই সাইডের জেনারেটর সাইডে, এই জোনের নতুন বেজ এরা, এই জোনের নতুন বেজ এরা, এই জোনের নতুন বেজ এরা। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা অঙ্কের দেশে যাত্রা করছি। এটা খুব সিরিয়াস জায়গায় আমরা এসেছি। আমি কিন্তু টানের উপর যাব। দেখেন এই যে প্রসেস, যে কোয়ান্টিটি গুলো দেয়া ছিল, প্রসেস কিছু প্রসেস করা, যেমন ট্রান্সফরমার T2 টাকে একটু প্রসেস করতে হয়েছে, মনে আছে আপনাদের? একটু আগে প্রসেস করলাম, কারণ তিনটে ট্রান্সফরমার ছিল নাকি? তিনটে ছোট ট্রান্সফরমার ছিল না? জি স্যার। তো ওকে একটু প্রসেস করে নিয়েছি আমি। আপত্তি আছে? না স্যার। মানে ওর যে কোয়ান্টিটি সেটাকে একটু প্রসেস করা লাগলো। তো এখন জেনারেটর 1, এটা জেনারেটর 1 এর কোয়ান্টিটি এটা দেয়া আছে, যেগুলো দেয়া আছে সেগুলো এই কলামে আছে, আর পরে বেস গুলো দেয়া আছে। তাহলে আর এখন পার ইউনিট কোয়ান্টিটি নিউ বেস ক্যালকুলেশন করা দেখাবো। তাহলে আমরা সোজা চলে যাই। পার ইউনিটের ফর্মুলাটা ঠিক আছে? দেখেন তো, একটু মিলিয়ে দেখেন তো, কারণ এটা তো পার ইউনিটে অলরেডি দেয়া। পার ইউনিট থেকে পার ইউনিটে যেতে হবে, নতুন পার ইউনিটে। ইকুয়েশন ঠিক আছে? সূত্রটা জি স্যার। যদি যদি ঠিক থাকে তাহলে প্যারামিটার গুলো, বাদ বাকি প্যারামিটার খুঁজে বার করতে হবে। আগেকার ইয়ে কত ছিল? আগেকার পার ইউনিট কোয়ান্টিটি কত ছিল? স্যার 0.2। 0.2 ZPU ওল্ড 0.2। এখন এটা কোন বেজে মাপা ছিল? ভোল্টেজ বেস কত? 20 কেভি। তাহলে এটা VB ওল্ড 20 কেভি। SB ওল্ড, পাওয়ারের বেজের ওল্ড কত? 300 MVA। নিউ বেস কত দেখেন তো, নিউ বেস কত? এটা হচ্ছে নিউ বেস 20 কেভি, আর এস বেস 300 কেভি। আলটিমেট এসিআর MVA। তাহলে আলটিমেটলি জেনারেটর সাইডেরটা ধরে নেওয়ার কারণে ওর তো যা ছিল তাই নাকি? জি স্যার। তাহলে ওর ক্ষেত্রে যেমন ছিল তেমনই উত্তর আসবে। তবে আমরা যখন এই তৃপ্তির মনে হয় মেশিন থেকে একটু আওয়াজ আসছে, তৃপ্তি কথা বলার সময় একটু হ্যাঁ ঠিক আছে। ট্রান্সফরমার T1 এ এখন আমরা আসলাম। তো ট্রান্সফরমার T1 এর দেশে, ঠিক আছে, তো ট্রান্সফরমার T1 টা একটু দেখে আসা যাক। এটা হলো ট্রান্সফরমার T1 টা। ভালো, এক পাশে জেনারেটর যে পাশে সেদিকটাই এক হিসাব হবে, আর এই পাশে এক হিসাব হবে। আমি দেখানোর জন্য দুদিক হিসাবে একই, পরীক্ষা যখন করবেন যে কোনো একটা করবেন। এলটি সাইড দিয়ে, যে ট্রান্সফরমারের ক্ষেত্রে এলটি সাইড দিয়ে করবেন, নয় এইচটি সাইড, যে কোনো ট্রান্সফরমার যে কোনো একদিকে আপনি যদি করতে পারেন একই উত্তর আসবে। আপনাদের কি চোখে পড়ছে একই হিসাব, একই উত্তর এসছে? কারণ ট্রান্সফরমারের ক্ষেত্রে লিকেজ ইম্পিডেন্স এটা কিন্তু বদল হয় না, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো একই ধরে কাজটা করা হয়। তাহলে আপনাকে বেসটা, ট্রান্সফরমারের ক্ষেত্রে যে বেসটা, সেই বেসটা জাস্ট এখানে যেটা ছিল এটাই তুলে নিয়ে আসছি আমি, ঠিক আছে? আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। ট্রান্সফরমারের বেসটা আমি তুলে নিয়ে এসেছি এলটি সাইডে, আর এইচটি সাইডেও যে বেসটা, ট্রান্সমিশন লাইনের যে বেসটা, সেটাকেও তুলে নিয়ে এসেছি আমি। তাহলে আমরা ক্যালকুলেশন করা শুরু করি। ট্রান্সফরমারের ক্ষেত্রে, ট্রান্সফরমারে আমি জেনারেটর সাইডে, মানে জেনারেটর সাইডটাকে আমি কি এলটি সাইড বলছি। এলটি সাইড মানে লো টেনশন, মানে ওই ভোল্টেজটা একটু কম, তাই এলটি সাইড বলছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর এইচটি মানে কি একটু বলেন তো? হাই টেনশন। ভেরি গুড। ZPU ওল্ড কত ছিল? আগে কত ছিল? 0.1। 0.1। তারপরে কত বেজে মাপা ছিল? এই এলটির জন্য হিসাব করছেন, বেস কত? এখানে কম ভোল্টেজ কোনটা? 20। তাই 20 বেজে মাপা। তাহলে এসবি ওল্ড কত? 300 MVA। আমি এখানে ভুল লিখেছি, ঠিক আছে? আপনারা এইটা একটু কারেকশন করে নেন।
এই যে ক্লাসে কেন আসা লাগে দেখেন, যদিও এটা ভুল তুললেও আমি অঙ্কে ঠিক তুলেছি, পরে কারেকশন করে এটা ভুলে গিয়েছি। 300 MVA, 350 MVA, ঠিক আছে? 350 না? এটা এটা আপনারা একটু কারেকশন করবেন, এটা ভুল আছে, এটা ভুল আছে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন এইটা আমরা এইটা আগেরটাই তুলে আনলাম। এখন নতুন নতুন বেস কত? VBN স্যার 20 কেভি আর SBN 300 MVA। এখন আমার কথা, 300 MVA কোথা থেকে যেন এলো? কোথা থেকে যেন এলো? এটা তো নতুন বের। হ্যাঁ, এটা কার যেন বেসটা ছিল? স্যার প্রথমে হচ্ছে ট্রান্সফরমারের জেনারেটরে, জেনারেটরের বেস, যেটাকে বলা হয়েছিল যে পুরো ওইটাকে বেস হিসেবে ধরতে, তাই তো? জেনারেটরের বেস পাওয়ার, অঙ্কে বলে দিয়েছিল। ঠিক আছে? এখানে হিসাবটা অঙ্কে, হ্যাঁ অঙ্কে বলে দিয়েছিল, ভেরি গুড। তাহলে এখানে ক্যালকুলেশনটা করা হয়েছে, ক্যালকুলেশনে আপত্তি আছে? ক্যালকুলেশনে আপত্তি আছে? স্যার করে নি স্যার, এখনো শেষ। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এম, কিলো এগুলো তোলার কোনো দরকার নেই। দেখেন 2021 তুলবেনই না অঙ্কে, আপনি লিখবেন 0.1 গুণ 300/350 ইকুয়াল দিয়ে 0.1 দিয়ে গুণ করবেন, কত আসে সেটা বলেন। এই এত বড় লিখবেন না কেউ, যদি আপনি দেখতেই পাচ্ছেন 20 কে, তাহলে এটা তুলে আপনি পাগল হয়ে লাভ আছে? আবার কিলো, তারপরে এম, মেগা, দুটোই ওপরে নিচে মেগা, তাহলে আপনি মেগা বারবার লিখবেন? এই পরীক্ষার সময় তো তখন বিপদে পড়বেন, স্যার উত্তরই মিলছে না, স্যার অঙ্ক আর সময় বাড়ান, সময় বাড়ান, ওরা স্যার বেহব কঠিন কোশ্চেন দিয়েছে, ব্যাপারটা সিভিয়ার। স্যার আমার হচ্ছে 0.085 আসছে স্যার। আপনার আপনার 0.085 আসছে, আচ্ছা। আপনি 300/350 কত আসে? স্যার 0.8571। 300/350 হলো 0.8571। জি স্যার। তাই তো, তাহলে অঙ্কের ক্ষেত্রে কিছু গন্ডগোল হয়েছে অলরেডি। বইওয়ালা ভুল অঙ্ক করেছে, আমি ওর উপর তুলেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এগোন। এটার ক্ষেত্রেও তাই হবে, তাহলে যা হবে তাই, ঠিক আছে? জি স্যার। এইচটি সাইডের ক্ষেত্রে আমরা সেম ক্যালকুলেশন করেছি। এইচটি সাইডে ইয়ে কত ছিল পার ইউনিট? 0.1ই ছিল। তারপরে ভোল্টেজের বেস কত ছিল? আগেরকার বেস 230 নাকি? হাই টেনশনে তো 230 নাকি? জি। আর এসবিও এটা কত? 350 এমভিএ। বিবিএন কত? 230 কেভি। 230 কেভি। দুটো কিন্তু আলাদা, একই, আচ্ছা ঠিক আছে। আর কিন্তু এটা আলাদা নাকি, পাওয়ারটা আলাদা। তো আলটিমেটলি হ্যাঁ, আপনার যে ক্যালকুলেশন সেটাই কিন্তু ঠিক। হ্যাঁ, আমি এরকম একটা ক্যালকুলেশন এসেছিল, আমি কেন ইগনোর করলাম আমার মনে পড়ছে না। তো যাই হোক, আমরা এগোই। আপনারা পরীক্ষার সময় কিন্তু দুটোই করতে যেন না, ঠিক আছে? জি স্যার। যদি আমি বলি দুই সাইড মিলিয়ে দেখেন হয় কিনা, সে আলাদা কথা, কিন্তু নিজে নিজে পরীক্ষায় দুটো করতে গিয়ে স্যার মিলছে না, দুটো আলাদা কেন স্যার, দুটো আলাদা হলো কেন, অন্যান্য স্যাররা আরো বিব্রত হয়ে উঠবে। যাই হোক, এখন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমি আসি। এখন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমি পরিষ্কার বলেছিলাম যে কি, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বেস কত?
দেখেন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ট্রান্সমিশন লাইন ট্রান্সফরমারের এইচটি ওয়াইন্ডিং, T1 এর T2 এর এইচটি ওয়াইন্ডিং আর ট্রান্সমিশন লাইন তিনজনের বেজ এক না? ভোল্ট বেজটা তো এক, জি স্যার। তাহলে চলেন ওই রিজিয়নে বেজ হয়, অঞ্চলে অঞ্চলে বেজ হয়। তো যাই হোক এইচটি সাইডের ক্ষেত্রে বেজটা ওই যা ছিল তাই। এখন যেহেতু এটা ওমে দেয়া আছে আমি একদম ইয়েটা বার করে ইম্পিডেন্সটা বার করে ফেলছি। এটা দেখেন তো ঠিক আছে কিনা হিসাবটা। J32 লেখা জায়েজ যাবে? হবে না 32? জি অল স্যার। হ্যাঁ ডিভাইডেড বাই বেস। বেস কত? 176.33। তাহলে এটা হিসাবে আসে। T2 ট্রান্সফরমারের ক্ষেত্রেও দুই রকম, তবে আপনাকে মাথায় রাখতে হচ্ছে T2 ট্রান্সফরমারের ক্ষেত্রে আপনার বেসটা কিন্তু আলাদা। বেসটা কত? বেসটা নতুন বেসটা কিন্তু 230 কেভি। নতুন বেসটা যেটা সেটা 230 কেভি হিসাবে। বাট আপনার যে ট্রান্সফরমারের যে ওল্ড বেসটা, ট্রান্সফরমারের যে ওল্ড বেস সেটা দেখেন 220। তাহলে 220 আর 230 তো এক হলো না নাকি? না তাহলে স্যার। T2 এর হিসাবটা একটু ইয়ে হবে, বাট ওর পাওয়ারটা আবার এর সমান, যার জন্য এদিক দিয়ে একটু রেহাই। তো দুইজনের একই রকম হিসাব আসবে। এখানে দেখেন তো তৃপ্তি ঠিক আছে কিনা এটা। স্যার ওই একই প্রবলেম স্যার। স্যার জিরো সামনে আসছে স্যার, 0.09। ওকে এটা ঠিক করবেন, এটা বইয়েই ভুল দেয়া, বুঝছেন? এখন খাস বাংলা কথা বললাম, বইয়েই ভুল দেয়া। আমি এক ঝলক একটু বইটা দেখে নি আমি, আমার মনে হলো আমি সেদিন ক্যালকুলেট করতে, ইয়েস 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 ইয়েস, ঠিক ঠিক ঠিক, আমি ভুল তুলেছি। ঠিক আছে, আমি অঙ্ক করার সময় ভুল তুলেছি। আসেন এটা এটা এগুলো এগুলো সব ঠিক করবেন, আপনারা এগুলো সব ঠিক করবেন, জি স্যার। এগুলো আপনারা সব ঠিক করবেন, কারেকশন করবেন, এগুলো কারেকশন করবেন। আজকে ক্লাস যে মিস করবেন খুব দুঃখজনক, তার নিজের মনের কোশ্চেন গুলো করতে পারতো। ইটস আনফরচুনেট। T2 ট্রান্সফরমারের ক্ষেত্রে হিসাবগুলো রয়েছে। তারপর দেখেন আপনি একই হবে না? এলটি আর এইচটি এক হবে না? জি স্যার, এক হয়েছে। এক হতে বাধ্য। দেখেন হিসাবটা, মানে মূল যে যে জায়গাটায় খেলাটা হচ্ছে সেই জায়গাটায় আপনি দেখেন এই যে রেশিওটা, এই রেশিও কথা হচ্ছে, এই হলো ব্যাপার। কারণ আপনি যখন বেসটা করেছি ওই একই জিনিস দিয়ে ট্রান্সফর্ম করেছি, তো ওই যে গুণকটা একই হওয়াতে ভাগ করলে আলটিমেটলি একই সংখ্যা বেরোয় এই দিক দিয়ে। তো এই হলো ব্যাপার। তো M1 মোটর ওয়ানটা একটু হাতে করে, করবেন নাকি? স্যার করা যায়। আপনি শুরু করেন, তাহলে একটু একটু মুখে মুখে বলি, আপনি হাত লাগান। বেরোতে হবে তো আমার। ZPU ওল্ড, ZPU ওল্ড কত? 0.22 PU। দেখেন তো ঠিক আছে কিনা, আগে বলেন ঠিক আছে না ঠিক নেই? 0.2 PU তো। জি স্যার ঠিক আছে। আর ওল্ড বেস কত? ওল্ড ভোল্টেজ বেস কত? স্যার 32 কেভি। 13.2। 32। SB ওল্ড আগেকার বেস কত ছিল? স্যার 200। 200 MVA। এখনকার বেস কত? স্যার 13.8 কেভি ওকে, ভোল্টেজ। আর নতুন নতুন পাওয়ার কত? স্যার 300 এমভিএ। তাহলে এইটা হিসাবে ফেলা হয়েছে। দেখেন তো এক্ষুনি ঝটপট করে মানেন তো হিসাব। দেখি এর মধ্যে কাহিনী হয়ে আছে মনে তো হচ্ছে। না, এখানে কাহিনী হয়নি। আর এই অঙ্ক যখন এরকম করবেন জেফে তুলবেন না তো।
এই অঙ্কগুলো ঠিক করার আছে। সময় করার সময় আপনাদের কাছে বিশেষ আকুতি আমার, কেউ কমপ্লেক্সে করতে যেন না, ঠিক আছে? আপনাদের কাছে আমার বিশেষ আকুতি, কেউ কমপ্লেক্সে হিসাবগুলো করতে যেন না। আর M2 এর হিসাবটা ঠিক আছে কিনা দেখেন তো। মোটর টু এই একই বেজ, ঠিক আছে? ট্রান্সফরমার এই দেখেন, ট্রান্সফরমারের যে এলটি সাইড যা বেজ দেখেন, হুবহু বেজ মোটররাও পাবে। এই দেখেন রিজিয়নটা একই। ট্রান্সফরমার 2 এর এই সাইডটা, এই দিকে মোটর সাইডের যা ওয়াইন্ডিংটা, মোটর একই হিসাব। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে ওই একই বেজ এখানে কাজ করেছে, একই সিমিলার বেজ, সেম বেজ। তাহলে এ দেখেন অঙ্কটা করে দেওয়া আছে এখানে, কোন মোটর 1টা করা হলো। আচ্ছা এটা মোটর, এখানে আমি দেখেন সব ভুল করে রেখে দিয়েছি, এটা মোটর 2 হবে। এখানে ZPUNM2 মোটর 2 হবে। ওরা কালেকশন করে আপনাদের একবার পাঠাবো। তো আপনি একটু আপনাদের গ্রুপে বলে দিন যে স্যারের অঙ্কে বেশ কিছু ভুল আছে, ঠিক আছে? স্যারের লেকচার যদি না শুনেন তাহলে বিপদে পড়বেন। আমার কথা বোঝা যাচ্ছে তৃপ্তি? জি স্যার। ওকে, তাহলে আজকে আমি আর লেকচার কন্টিনিউ করব না। আপনারা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ক্ষেত্রে আপনারা একটু হাদিসাতের বই বা অন্য আপনারা আর অন্যান্য কোনো পাওয়ার সিস্টেমের বই যদি পান, কোনো প্রকার ইন্টারনেট থেকে তো পাওয়া যায়, নামিয়ে আপনারা খালি সিঙ্গেল লাইন বা ইন্টারনেটে সার্চ দিয়ে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করাটা একটু দেখে নেন, ঠিক আছে? আমি পরে একবার দেখিয়ে দেবো, আমার সময় হাতে নেই। আমি ক্লোজ করছি, আমি খুবই দুঃখিত, না হলে ক্লাস আমি বড় করতাম, আপনাদের কিছু অঙ্ক করতে দিতাম। তবে আজকে আমি অফিসে বসে ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছু টিউটোরিয়াল বানিয়ে, মানে কিছু অঙ্ক বানিয়ে ফেলবো, আপনারা ওই অঙ্কগুলো মন দিয়ে করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? ওকে, বুঝতে ডান। পারছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টপ শেয়ার। ঠিক আছে।